ওয়েলকাম টু পারফেক্ট মিশন ফর অনলাইন ক্লাস। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের প্রসঙ্গে আজকে কিছু কথা বলার জন্য বাধ্য হলাম। এই জন্যই যে পূর্ববর্তী ক্লাসগুলো যেগুলো করেছিলাম সেগুলোতে দেখতাম যে হয়তো ভিউয়ার্সের সংখ্যা বাড়তো, তোমরা ঠিকঠাক দেখতে, কিন্তু কয়েকদিন থেকে যে ক্লাসগুলো করা হচ্ছে সেগুলোতে ভিউয়ার্সের সংখ্যা কমে গেছে, জানি না কিসের জন্য। কিন্তু এই যে সারা বিশ্ব জুড়ে যে এই মহামারী ভাইরাস চলছে, আমি জানি যে তোমরা তোমাদের বাবা মায়ের নিকটে আছো, পরিচর্যায় আছো, সাবধানে আছো বলে তোমাদের এই করোনা ভাইরাস আক্রান্ত করতে পারবে না ঠিকই, কিন্তু আমার আশঙ্কা হয় যে কৃত্রিম যে ভাইরাস, সেই ভাইরাস তোমাদের অ্যাটাক করে নেবে নাকি। এই জন্যই বলতে বাধ্য হলাম যে আমাদের মিশনের ছাত্রছাত্রী তথা সমস্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রীদের বলছি, আমাদের প্রাক্তনীদের ক্ষেত্রেও বলছি যে তোমাদের এখনও ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষা বাকি। প্রতি বছর যেভাবে পড়ায়, প্রত্যেক বছর পড়ানোর জন্য একটা আপডেট কিছু আসেই। এখন যদি ক্লাসগুলো, ওই আপডেট ক্লাসগুলো দেখতে থাকো, কিছু না কিছু তোমাদের উপকারে আসবে, এটা নিশ্চিত। বলে আমি চাই আমাদের মিশন থেকে যারা প্রাক্তনী তারাও যাতে ক্লাসগুলো দেখে এবং সেই সঙ্গে পড়াশোনাটাও ঠিকঠাক করে। তো আজকে দেখো, আমি প্রবলেম সেটের অনেক যে অঙ্কগুলো করাচ্ছিলাম, দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক বল সংক্রান্ত অঙ্কগুলো হয়েছিল। আজকে আমরা করব যে তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বলরেখার উপর। আর তোমাদের যে সর্বভারতীয় পরীক্ষা শুরু হয়েছে নেট, সেই সংক্রান্ত কিছু আলোচনা করব। নিট পরীক্ষা এমন কোনো পরীক্ষা নয় যে তোমার ক্র্যাক করতে পারবে না, পারবে যদি তোমার কনসেপ্টটা ঠিক থাকে। পার্থক্য কোথায়, যে তোমার লেভেলটাকে অ্যাডভান্স করতে হবে নিটের জন্য। কীরকম একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। এইচএসের কোশ্চিনের প্যাটার্ন কি, হয়তো বললো যে একটা কোশ্চিন লিখলাম, এইচএসের কোশ্চিনের ধরনটা কীরকম, বললো যে তড়িৎ প্রাবল্যের এসআই একক কি। এটা হচ্ছে এইচএসের কোশ্চিনের ধরন। হয়তো এক মার্ক শর্ট টাইপ কোশ্চিন যদি এক কথায় উত্তর থাকে, তাহলে এরকম এইচএসের কোশ্চিনের ধরন। কিন্তু নিটে এই কোশ্চিনটা তোমাকে কি করবে, একটু ঘুরিয়ে কি করবে, যে তড়িৎ প্রাবল্যের নিচে যখন করবে, এটা বলছে ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে। কিন্তু নিটে এই কোশ্চিনটাই একটু কি টাইপটা কি করবে সেটা বলছি। এই কোশ্চিনটাকে কি করবে, এরকম দিয়ে দিল যে তড়িৎ প্রাবল্যের এসআই একক হলো, এ নম্বরে হয়তো অপশন দিল যে নিউটন পার কুলম, বি নম্বরে হয়তো অপশন দিল যে ভোল্ট পার মিটার, সি নম্বরে হয়তো অপশন দিল যে জুল কুলম ইনভার্স মিটার ইনভার্স, হয়তো ডি নম্বরে অপশন দিল যে কুলম ইনটু মিটার। এইবার এইচএস এর জন্য কি তড়িৎ প্রাবল্যের এসআই একক জানার জন্য জাস্ট আমরা জানি তড়িৎ প্রাবল্য ই সমান এফ বাই কিউ। বলের এসআই একক নিউটন, আধানের এসআই একক হলো কুলম, অর্থাৎ তড়িৎ প্রাবল্যের এসআই একক হলো নিউটন পার কুলম। কিন্তু এইচএস এর কোশ্চিনটা কিভাবে দিয়েছে দেখো, যে তড়িৎ প্রাবল্যের এসআই একক হলো, হয়তো এরকম মাল্টিপল অ্যানসার কারেক্ট হতে পারে।
এখন যে শুধুমাত্র এই কনসেপ্টটাই নিয়েছে, যে আমরা জানি তড়িৎ প্রাবল্য ই এর রাশিমালা জানি যে এফ বাই কিউ, কিংবা এফ তড়িৎ বল এফ সমান কিউ ইন্টু ই, ইলেকট্রিক্যাল ফোর্স সমান কিউ ইন্টু ই, এখান থেকে যদি বের করি তাহলে নিউটন পার কুলম্ব, তখন ও কি করবে, প্রথমেই অপশনটা দেখে এটাকে কালি করে দেবে। কিন্তু কি হয়ে গেল, নম্বর তো পেলই না, নিটের জন্য কি হয়ে গেল, নেগেটিভ পেয়ে গেল। তখন তোমাকে একটা কেবলমাত্র উত্তরকে ভেবে উত্তর রাইট করাটা ঠিক নয়, প্রত্যেকটা অপশন তোমাকে খেয়াল করে পড়তে হবে। এখন এখানে দেখো যে এটা জানার জন্য এই যে এটা নিউটন পার কুলম্ব এটা তো রাইট আছে। আবার আমরা যখন সেকেন্ড চ্যাপ্টার অল ওভার কোশ্চেন হয় টোটাল 11-12 এর উপর, তো যখন আমরা তড়িৎ প্রাবল্য আর বিভবের মধ্যে যখন সম্পর্ক করব যে মাইনাস ডিভি বাই ডিএক্স, এখানে ডিভি বলতে ভোল্টেজ, ডিভি বাই ডিএক্স কে বলা হয় বিভবের নতিমাত্রা, এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। আমরা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল চ্যাপ্টার যখন করাবো তখন ডিটেইলস আলোচনা করব। এবার বিভবের জন্য ভোল্ট, দূরত্বের জন্য মিটার, মানে ভোল্ট পার মিটার, এটাও তো এসআই একক, তার মানে এই অপশনটাও রাইট। এবার এই অপশনটা দেখি তো কি, যে আমরা তাহলে দেখলাম তড়িৎ প্রাবল্য, এবার ই সমান দেখলাম যে ভি বাই ডিসটেন্স। এবার ভি কে যদি এইভাবে লিখি যে ডব্লিউ বাই কিউ, তাই তো লেখা যায় বাই ডি। ডব্লিউ বাই কিউ মানে কি, বিভব, বিভব চ্যাপ্টার যখন পড়াবো। এবারে দেখো তো এখান থেকে কি আসছে, যে ডব্লিউ বাই কিউ ইন্টু ডি। এবার ডব্লিউ এর একক হচ্ছে জুল, এসআই আধানের এসআই একক হচ্ছে কুলম্ব, দূরত্বের এসআই একক হলো মিটার, তাহলে কি হয়ে গেল, জুল ইনটু কুলম্ব ইনভার্স মিটার তার ইনভার্স, তার মানে এই অপশনটাও রাইট। এবার এখানে একটা ইউনিট আরেকটা দেওয়া আছে যে কুলম্ব ইনটু মিটার, এটা কিন্তু নয়, কুলম্ব ইনটু মিটার এটা কার একক, দ্বিমেরু ভ্রামকের একক, তাই তো। তার মানে এখানে তোমাকে উত্তরটা রাইট করতে হবে এ কমা বি কমা সি, তিনটে সঠিক। তার মানে কনসেপ্টটা তোমার এইচএস এরই, কিন্তু লেভেলটা আরো অ্যাডভান্স করতে হবে নিটের উত্তর দেওয়ার জন্য। ওই জন্য এই জায়গাগুলো তোমাকে অ্যাডভান্স লেভেলে পড়তে হবে। প্রাক্তনীদের ক্ষেত্রে বলছি ভালো করে ক্লাসগুলো দেখো। এবার আরো কিছু কোশ্চিন বলি, যে ধরে নাও যে গাউস ল এর উপরে কিছু একটা কোশ্চিন হলো, গাউস ল এর উপরে এইচএস এ যদি কোনো একটা শর্ট কোশ্চিন হয় তাহলে কি রকম করবে এইচএস এর ক্ষেত্রে। আমি বলছি এইচএস এক্সামের ক্ষেত্রে, বোর্ডের এক্সামের ক্ষেত্রে কোশ্চিনটা কি করবে, যে হয়তো বললো যে এই একটা কিউবিক্যাল শেপ নিচ্ছি, ঘনক, তার মানে ক্লোজ একটা সারফেস ঘনকের। এবার এইচএস এর কোশ্চিনটা এটা কি রকম হতে পারে, হয়তো বললো যে কোন ঘনকের কেন্দ্রে কিউ আধানকে রাখা হলো, ঘনকের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত। তাহলে আমরা এইচএস এর ক্ষেত্রে জানি তড়িৎ ফ্লাক্স সমান যে ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস সমান হচ্ছে কিউ বাই এপসাইলন নট। তার মানে এই অপশনটা কি হয়ে গেল, ফ্রি স্পেসে যদি থাকে তাহলে ঘনকের মধ্য দিয়ে মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হলো কত, কিউ বাই এপসাইলন নট, যদি ঘনকটাকে শূন্য স্থানে বা বায়ু মাধ্যমে রাখা হয়। এবার যখন নিটের কোশ্চিনটা করবে তখন এরকম পাতি কোশ্চিন কিন্তু করবে না, একটু তোমাকে কনসেপ্টটা হায়ার করতে হবে। কিরকম করবে, হয়তো এই আধানটাকে বলে দিল, এখন যদি এরকম কোশ্চিন, এটাতেই কত রকম কোশ্চিন বানানো যাবে। এখন যদি বলি যে প্রত্যেকটা তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স বের করো, প্রতি তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, তখন কিন্তু এই কোশ্চিনটারই উত্তর হয়ে যাবে 1/6 এপসাইলন নট। কেন, ঘনকের জানো তোমরা 6টা তল থাকে, টোটাল তড়িৎ ফ্লাক্স যদি কিউ বাই এপসাইলন নট হয় তাহলে প্রত্যেকটা তলের মধ্য দিয়ে কত যাবে, কিউ বাই 6 এপসাইলন নট। এবার আরো কোশ্চিনটাকে যদি এইভাবে ঘুরিয়ে দেই যে সেই আধানটাকে ঘনকের কেন্দ্রে না রেখে কোনো এক শীর্ষবিন্দুতে রাখা হলো, বলে দিল যে ওই কিউ আধানকে কোনো এক শীর্ষবিন্দুতে যদি রাখা হয় তবে ওই ঘনকটির
মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত। তখন এই কিউ আধানকে যদি শীর্ষবিন্দুতে রাখা হয় তাহলে এই কিউ আধানকে ঘিরে আমাকে কি করতে হবে, একটা ক্লোজ সারফেস তৈরি করতে হবে। এবার এই কিউ আধানকে ঘিরে তখনই একটা ক্লোজ সারফেস তৈরি হবে এর উপরে যদি আরো ঘনকগুলোকে দেওয়া হয়। চতুর্পাশে টোটাল যদি 8টা ঘনক, এই যে আমাদের একটা ঘর রয়েছে, এই ঘরটা একটা কিউবিক্যাল শেপ। এবার এই ঘরের কোন এক শীর্ষবিন্দুতে যদি একটা কিরকম শেপ দেখাবো, যে কোন এক শীর্ষবিন্দুতে ধরে নাও এটা একদম ঘনক না, যেহেতু প্রতি বাহুর দৈর্ঘ্য সমান নয়, এই শীর্ষবিন্দুতে যদি কোনো একটা আধান থাকে, এবার একে ঘিরে যদি একটা ক্লোজ সারফেস তৈরি করতে হয় তাহলে এখানে একটা ঘনক বসাতে হবে, এইভাবে এখানে একটা ঘনক বসাতে হবে, এই পাশে একটা ঘনক বসাতে হবে, এখানে একটা ঘনক বসাতে হবে, এখানে একটা ঘনক বসাতে হবে। টোটাল 4টা, নিচে 4টা, উপরে 4টা, তো মোট কটা ঘনক মিলে ক্লোজ সারফেস তৈরি হবে, 8টা ঘনক মিলে। তখন কিন্তু উত্তরটা করতে হবে যে কোনো একটা তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হলো না শীর্ষবিন্দুতে রাখার জন্য তখন কি হয়ে যাবে, যে টোটাল হচ্ছে কিউ বাই এপসাইলন নট, একটা ঘনকের মধ্য দিয়ে কত যাবে, তাহলে সেটাকে তখন 8 দিয়ে ভাগ করে দিতে হবে। যেহেতু ওই শীর্ষবিন্দুর আধান কি হচ্ছে 8টা ঘনককে অ্যারেঞ্জ করছে, 8টা ঘনকের সঙ্গে জড়িয়ে পড়ছে বলে তখন হবে কিউ বাই 8 এপসাইলন নট। আবার এই কোশ্চেনটাকে যদি ঘুরিয়ে এরকম করে দেওয়া হয় যে সেই কিউ আধানকে যদি কোনো একটা সারফেসে রাখা হয়, যে ঘনকে কোনো এক তলে যদি রাখা হয়, তবে বললো যে ঘনকের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত। তখন এই চার্জ কিন্তু দুটো ঘনকের সঙ্গে জড়িয়ে পড়ে। ক্লোজ সারফেস যদি কল্পনা করতে হয় এর উপরে আরেকটা যদি আমি ঘনক নিয়ে নিই, কিরকম, যে এখানে একটা ঘনকের এই ঘনক শেপ ধরে না, এটা যেহেতু আয়ত ঘনক, যদিও এখানে কোনো একটা চার্জ রেখেছি, এবার এই চার্জকে ঘিরে যদি ক্লোজ সারফেস কল্পনা করতে হয় তবে এর উপরে আরেকটা ঘনক রেখে দিলাম, তখন ক্লোজ সারফেস হয়ে গেল। এবার ওই চার্জ কি হলো, দুটো ঘনকের সঙ্গে জড়িয়ে পড়লো, তখন কিন্তু কোন এক ঘনকের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স তখন হয়ে যাবে কিউ বাই 2 এপসাইলন নট, এটা হয়ে যাবে। আবার আরো কোশ্চেনকে ঘোরাতে পারি আমি, যে এইভাবেও কোশ্চেন করতে পারি। 3 নাম্বার আলোচনা হলো এটা, তাহলে এটা 1 2 3 4 5টা আলোচনা হলো। 6 নাম্বার আলোচনা এরকমও করে দিতে পারে যে ওই ঘনকের যে বিন্দুতে আধান রাখা হয়েছে, যে কোনো এক শীর্ষবিন্দুতে, হয়তো তার ক্লোজ যে সারফেস 3টে রয়েছে সেইগুলোতে মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স 0, বাকি হয়তো তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স নির্ণয় করুন। এবার কোনো একটা তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স নির্ণয় করো, সেক্ষেত্রে তখন ফের আবার কি হবে, যে যেখানে রাখা হলো, বলা হচ্ছে যে যেখানে রাখা হলো তার পারস্পন্ডিং মানে কাছাকাছি 3টে তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স 0, কিন্তু এবার এই যে 3টে, যে এখানে যে একটা বাহু রয়েছে, এখানকার বাহু, আর এই যে 3টে তল কাছাকাছি ঘিরে যে রয়েছে তাদের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স 0। এবার অপর 3টে তলে যে কোনো একটির মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স নির্ণয় করতে বললো হয়তো। এবার আমরা জানি যে তড়িৎ ফ্লাক্স তখন ওই 6 নম্বর আলোচনাটা যখন করব, তখন সেই তড়িৎ ফ্লাক্স জড়িত হয়ে পড়লো 3টে তলের মধ্য দিয়ে। আমরা জানি যে 8টা ঘনক মিলে কি করবে, এই আধানকে ঘিরে একটা ক্লোজ সারফেস তৈরি হবে। তাহলে 8টা ঘনকের যে কোনো একটা ঘনকের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হচ্ছে 8 এপসাইলন নট। এবার 3টে তলের সঙ্গে জড়িত হবে আর 3টে তলের সঙ্গে জড়িত হবে না। তাহলে 3টে তলের মধ্যে যে কোনো একটা তল যখন বলবে তখন কি, এটা হচ্ছে 3টে তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, কিন্তু যে কোনো একটা তল যখন বলবে তখন এটাকে আবার কি করতে হবে, 1/3 দিয়ে গুণ, তখন কি হয়ে যাবে কিউ বাই 24 এপসাইলন নট। তাহলে একটা কনসেপ্ট থেকে দেখো কতগুলো কোশ্চিন তোমার অ্যারাইজ করছে, মানে উঠে আসছে। ওই জন্য বলছি ফিজিক্সের ক্ষেত্রে আমি এটা এক্সাক্ট বলতে পারবো না যে এই কোশ্চিনটা তোমাদের পরীক্ষায় দেবে, কিন্তু এটা বলতে পারবো যে আমি যে কনসেপ্ট দেব সেই কনসেপ্টের বাইরে কোশ্চিন
না হওয়ার সম্ভাবনা, খুব হলে কদাচিৎ। কিন্তু কনসেপ্টটা যদি ঠিকঠাক নিয়ে নাও, তোমার উত্তর দেওয়ার জন্য তুমি যথেষ্ট হবা। কিন্তু কোনো পার্টিকুলার কোশ্চেন এভাবে দেওয়া যাবে। তাহলে এই যে জয়েন্ট রিলেটেড, আজকে ক্লাসটাই হবে আমাদের নিট রিলেটেড। কয়েকটা প্রবলেম আর দেখিয়ে দেবো। আগে আমি প্রবলেম সেট 1-এ, তারপরে নিটের কোশ্চেনগুলোই বেশিরভাগ আলোচনা করব। যেহেতু এর পূর্বের ক্লাসে আমরা প্রবলেম সেট 1 এবং উদাহরণের কিছু অঙ্ক দেখিয়েছি, আজকে আমাদের মূলত আলোচনা বিভিন্ন সর্বভারতীয় কম্পিটিশন এক্সামের পরীক্ষাগুলো কিভাবে ক্র্যাক করা যায়। তাহলে দ্বিতীয় যে টপিকস রয়েছে তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বলরেখা, এর উপরে কিছু অঙ্ক করব। তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বলরেখা, এই টপিকটার উপরে অঙ্ক করব আমরা এখন। দেখো এই টপিক তোমাদের প্রবলেম সেটে দেখো পেজ নাম্বার 74 দেখো যে 11 নম্বর অঙ্কটা খুব কনসেপচুয়াল অঙ্ক। দেখো তো বলা হচ্ছে যে +20 ইউনিট আধানকে -30 ইউনিট আধান থেকে 4 সেমি দূরে রাখা হলে এদের সংযোগী সরলরেখার উপর কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হবে। 11 দাগের অঙ্ক, খুব কনসেপচুয়াল অঙ্ক। একটা অঙ্ক বুঝে নাও। ধরে নাও এই যে এ একটা বিন্দুতে আমি ধরে নাও যে -30 ইউনিট আধান রেখেছি। অপর একটা বিন্দু বি তে ধরে নিলাম আমি +20 ইউনিট আধান রাখা হয়েছে। এদের সেপারেশনটা কত? প্রশ্নে আমাদের উল্লেখ করা আছে যে সেটা হচ্ছে 4 সেমি। এবার বলছে যে কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হবে। খুব কনসেপচুয়াল অঙ্ক। কিরকম? এখন এই অঙ্কটাকে কত রকম কোশ্চেন ঘোরানো যায় প্রথমে দেখো। 1 নম্বর কনসেপ্ট, আর কনসেপ্টগুলো না, 1 নম্বর কনসেপ্ট মনে রাখবে, এই চার্জ যদি বিপরীত ধর্মী হয়ে যায়, পরস্পর এখানে দেখো চার্জটা রয়েছে বিপরীত ধর্মী, অপোজিট চার্জ, তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কিন্তু এদের সংযোগী সরলরেখার মধ্যবর্তী কোনো বিন্দুতে শূন্য হতে পারে না। অর্থাৎ এদের মধ্যবর্তী কোনো বিন্দুতে শূন্য কখনো হবে না। কেন হবে না? ধরে নাও আমি উদাহরণ যে এখানে শূন্য ধরে নিলাম, হয়তো মধ্যবর্তী কোনো এক বিন্দু, একটা মিডল পয়েন্ট না, যে কোনো একটা বিন্দু মাঝে। তাহলে এই আধানের জন্য প্রাবল্য জানো, এ বিন্দুর আধানের জন্য প্রাবল্যের অভিমুখ কি হবে? এই বরাবর। অর্থাৎ এটা যদি পি বিন্দু নাম দিই, তাহলে এটা কি হবে? পি এ বরাবর। যেহেতু আমরা জানি যে যদি নেগেটিভ চার্জ হয় তাহলে আধানের দিকে প্রাবল্য হয়, আর পজিটিভ চার্জ হলে আধান থেকে দূরের দিকে হয়। এবার এই পজিটিভ চার্জ বি বিন্দুর আধানের জন্য প্রাবল্য কি হবে? দূরের দিকে, তার মানে আবার এই অভিমুখী হবে। তাহলে দুটোই প্রাবল্য কি হয়ে যাচ্ছে? একমুখী হয়ে যাচ্ছে। তাহলে ওদের রেজাল্টেন্ট কখনো 0 হবে? হবে না। বলি দুটি অপোজিট চার্জ যদি কিছু সেপারেশনে থাকে, তবে তাদের সংযোগকারী সরলরেখার মধ্যবর্তী কোনো পয়েন্টে তড়িৎ প্রাবল্য শূন্য হবে না। কোনো এক প্রান্তে হতে পারে, হয় বি প্রান্তের দিকে হতে পারে, না হয় এ প্রান্তের দিকে। এদের বর্ধিতাংশের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। এবার বর্ধিতাংশের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যটা শূন্য হবে কোন দিকে? এখন বি পয়েন্টের দিকে হবে না এ এর দিকে? এর জন্য একটা কনসেপ্ট, একটা অঙ্কে অনেকগুলো জিনিস ধারণাগুলো নিয়ে নাও। মানে কোশ্চিন ওরা বদল করতেই পারে, কিন্তু কনসেপ্টটা ঠিক থাকলে তুমি কিন্তু উত্তর দিয়ে আসতে পারো। যার জন্য আমি এগুলো এত কিছু আলোচনা করছি, একটা অঙ্কের উপরে এত কথা বলছি। এখন এই যে চার্জ রয়েছে দেখতে পাচ্ছ চার্জ, এই চার্জের ম্যাগনিটিউডটা দেখো কোন বিন্দুতে বেশি? এ বিন্দুতে দেখতে পাচ্ছ বেশি। ম্যাগনিটিউড চার্জের যে বিন্দুতে বেশি হয়, তড়িৎ প্রাবল্য কি হবে? যে আর যে বিন্দুতে ম্যাগনিটিউডটা কম হবে, যে বিন্দুতে কম হবে, তড়িৎ প্রাবল্যের উদাসীন বিন্দু বা শূন্য তড়িৎ প্রাবল্য যুক্ত বিন্দুটি ওই কম আধান সম্পন্ন বিন্দুর দিকে হবে। মনে রাখবে,
এখানে তাহলে এ বিন্দুর ম্যাগনিটিউড হচ্ছে 30 ইউনিট, বি বিন্দুর চার্জের ম্যাগনিটিউড হচ্ছে 20 ইউনিট। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এই প্রাবল্যটা কি হবে, বি বিন্দুর দিকে কোথাও হবে। ধরে নাও পি বিন্দুতে হবে, বি বিন্দুর দিকে কোথাও একটা জায়গাতে হবে, সেটা আমি ধরে নিলাম যে তড়িৎ প্রাবল্যটা ধরে নিলাম যে এই পি বিন্দুতে 0। কোন দিকে হবে, যেখানে চার্জ কম হবে সেই দিকে হবে। এটাও তোমরা বুঝতে পারবে কেন হবে। দেখো এই চার্জের জন্য প্রাবল্য কি হবে, এই অভিমুখী হবে, এই চার্জের জন্য কি হবে, এই অভিমুখী হবে, বিপরীতমুখী। এবার দেখতে পাচ্ছ এটা যদি মান বড় হয় তবে হর কোয়ান্টিটিটাকে কি হতে হবে, বেশি হতে হবে, তবেই তো প্রাবল্য ওটা সমান হবে, যার জন্য কি হবে, কম আধানের দিকে হবে। বুঝা গেল? তাহলে এই অঙ্কটা এবার শুরু করছি। দেখো তাহলে প্রথমে আমি যে কারণগুলো বললাম লিখবে, যে তড়িৎ প্রাবল্য যেহেতু আধান দুটি বিপরীতধর্মী তাই লিখি, একটা অঙ্ক ভালো করে করে দিচ্ছি, যেহেতু এ ও বি বিন্দুর আধান দুটি বিপরীত ধর্মী, তাই শূন্য প্রাবল্য বিন্দুটি এদের সংযোগকারী সরল রেখার মধ্যবর্তী কোন বিন্দুতে হতে পারে না, মধ্যবর্তী কোন বিন্দুতে হতে পারে না। এবার আমি বললাম যে আধানটা বৃহত্তর হবে তার উল্টো দিকে প্রাবল্যটা থাকবে, বৃহত্তর হবে তার উল্টো দিকে। আবার যেহেতু এ বিন্দুর আধানটি বৃহত্তর, এ বিন্দু আধানটি বৃহত্তর বা বেশি, তাই তড়িৎ প্রাবল্য শূন্য হবে তার বিপরীত দিকের কোন বিন্দুতে। তড়িৎ প্রাবল্য শূন্য হবে তার বিপরীত দিকের আধানের কোন বিন্দুতে, বিপরীত দিকের আধানের বাইরের কোন বিন্দুতে। ঠিক আছে, এতটুকু লিখে নিলাম। এবার আমি দেখব যে এবার বের করব যে এ বিন্দুতে আধানের জন্য বা এ বিন্দুর আধানের জন্য, এ বিন্দুর আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য
এটাকে লিখে দিলাম আমি, ধরে নাও E1 সমান কি হবে Q/r²। যদি সিজিএস ইউনিটে করি, কিউটা হচ্ছে 30, কখনো এই সাইন বসাবে না, শুধু ম্যাগনিটিউড বাই r²। এবার আর পি বিন্দুটা দেখো তো, এটা 4 সেমি, এটা ধরে নিলাম বি বিন্দু থেকে কোন একটা ডিসটেন্স ধরে নিতে হবে, এটা x। এটা লিখে দিতে পারতাম, আবার যেহেতু এ বিন্দুর আধান বৃহত্তর, তাই প্রাবল্য, তাই তড়িৎ প্রাবল্য শূন্য হবে তার বিপরীত দিকের আধানের বাইরের কোনো বিন্দুতে। ধরি সেই বিন্দুটি হলো, এটা লিখে ধরি সেই বিন্দুটি হলো বি বিন্দু থেকে x একক দূরে, যদি সেমি একক আছে x সেমি দূরে, একটু লিখে দেব যে এইখানে লিখে দিবে যে ধরি সেই বিন্দুটি হলো শূন্য প্রাবল্য যুক্ত, লিখে দিবে যে ধরি শূন্য প্রাবল্য যুক্ত বিন্দুটি হলো বি বিন্দু থেকে x সেমি দূরে অবস্থিত পি বিন্দুতে। তাহলে এটা কত হয়ে গেল যে 30 বাই, তাহলে এই টোটাল ডিসটেন্স কত হচ্ছে, এটা যে 4 + x তার স্কয়ার। এবার এই প্রাবল্যের অভিমুখটা কি হবে দেখো তো, অভিমুখটা হবে এই বরাবর। প্রাবল্যটা যেহেতু আধানের দিকে হবে, তার মানে পি এ বরাবর, পি এ বরাবর। আবার বি বিন্দুর আধানের জন্য, বি বিন্দুর আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য, এটাকে ধরে নাও E2 দিয়ে লিখলাম। এবার E2 সমান কি, চার্জ হচ্ছে 20 ইউনিট বাই ডিসটেন্স কত, x²। এবার এই প্রাবল্যের অভিমুখটা কোন দিকে হবে দেখো তো, চার্জ থেকে দূরের দিকে, অর্থাৎ বিপি বরাবর। এবার এখানে প্রাবল্য শূন্য হবে তখনই যদি এই E1 প্রাবল্য আর E2 প্রাবল্য মানে সমান কিন্তু বিপরীতমুখী হয়, তবে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কি হবে, শূন্য হবে। এবার শর্তানুসারে কি লিখতে পারবো, অর্থাৎ এই যে এই বিন্দুতে যে হয়েছে যে 30/4 + x তার স্কয়ার সমান কি 20/x²। একবার করে কেটে দাও তো শূন্যগুলো, দেখি আসছে এটা। এইদিকে যদি গুণ করি কোনাকুনি, তাহলে এখানে কি এপারে আসে কি 3x²। এপারে দেখো তো 2 ইনটু কত থাকছে, এটাকে ফর্মুলা ফেলে দিচ্ছি, 4 × 16 + 2ab মানে 8x + x²। তাহলে কত আসছে দেখো তো, যে 3x² সমান কি 16 × 2 = 32 প্লাস 8 × 2 = 16x প্লাস 2x²। এবার এইদিকে নিয়ে চলে আসো তো সবগুলোকে, তার মানে 2x² চলে আসছে, তাই তো। তার মানে x² থাকছে মাইনাস 16x থাকছে মাইনাস 32 = 0। তাহলে এটা দেখো মিডল টার্ম করে দেখো, মিডল টার্ম যদি না হয় এটা কিসের দেখো, কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাত সমীকরণের একটা রূপ চলে এসেছে, দ্বিঘাত সমীকরণের রূপ। তাহলে অতএব x সমান কি -b, ভুলে গেছো হয়তো, -b প্লাস মাইনাস √r b² - 4ac/2a, এখান থেকে করব। তাহলে -b দেখো 16 হয়ে গেল প্লাস মাইনাস √r b² মানে 16 এর 16 স্কয়ার কত হয় 256 মনে হয়, 16 × 16 256। এবার 4a বলতে কত 1, 4ac c বলতে -32/2a, এ বলতে 1। এই ভ্যালুটা কত আসছে 16 প্লাস মাইনাস √r, এটা প্লাস হয়ে যাবে 4 × 2 = 8, কত আসছে 4 × 8 3 × 4 = 12/2। ক্যালকুলেটর তোমাদের থাকবে নিশ্চিত। তাহলে এখান থেকে দেখো যে এত
প্লাস এটা চলে আসছে কত, যে 8 6 14 5 7 8 2 384/2। এবার এটা রুট করবে, দিয়ে দেখো একটা কি দুটো x এর ভ্যালু আসবে, যেখানে দেখবে x এর দুটো ভ্যালুর মধ্যে যেটা প্লাস কোয়ান্টিটি ওটা আমাদের কিন্তু গ্রাহ্য হবে, অর্থাৎ x এর যে 16 প্লাস রুট 384/2 এটা কিন্তু গ্রাহ্য হবে। কিন্তু এটা কিন্তু গ্রাহ্য, কোনটা গ্রাহ্য হবে না, মাইনাসটা গ্রাহ্য হবে না। কেন, যেহেতু এর থেকে এটা কমে যাবে, যে এটা হয়তো মাঝামাঝি পয়েন্টে চলে আসবে। এটা যদি রুট করি, ক্যালকুলেটর থাকলে তোমরা করে নেবে, যে এটা যদি রুট করা হয়, যে 384 যদি রুট নিয়ে আসা হয়, তবে রেজাল্টটা চলে আসবে অ্যাকচুয়ালি। তিনশো 384 এই যে 19 পয়েন্ট রুট আসবে, 19 পয়েন্ট, এটা রুট আসবে 16 প্লাস 19 পয়েন্ট কত এসছে, 19.596/2। এই ভ্যালুটা কিন্তু তোমাদের উত্তরে দেখো, যে করে দেখো কাছাকাছি চলে আসবে ওই রেজাল্টটা, অর্থাৎ 17.87। এই দশমিকের পরে একটু হেরফের হলেও চলবে। তাহলে দেখতে পাচ্ছি শূন্য প্রাবল্যের বিন্দুটি কি হচ্ছে, বি। উত্তরটাও লেখা খুব রাইট, এখানে লিখতে হবে কিভাবে, যে বি বিন্দুর আধান থেকে এত সেমি দূরে অবস্থিত, অর্থাৎ শূন্য প্রাবল্যের বিন্দুটি এ বিন্দুর আধানের বিপরীত দিকে বি বিন্দু থেকে এত সেমি দূরে অবস্থিত। তাহলে একটা অঙ্ক করতে গিয়ে দেখো কতগুলো জিনিস আমাদের উঠে আসবে, বোঝা গেল তাহলে এটা। এরপরে দেখো এরপরে যে অঙ্কগুলো দেখতে হবে, দেখো তো যে 11 হলো 12 দাগের অঙ্কটা একটু দেখো। এই অঙ্কটা তোমরা পারবে তখনই যে তড়িৎ বিভবের সঙ্গে একটু রিলেটেড আছে। 12 দাগের অঙ্কটা একটু দেখো, ওই যে পরস্পরের সঙ্গে 2 সেমি দূরে অবস্থিত দুটি সমান্তরাল পরিবাহী প্লেটের একটিতে 1800 ভোল্ট বিভবে আহিত করা হলো এবং অপর প্লেটটিকে পৃথিবীর সঙ্গে যুক্ত করা হলো। প্লেট দুটির মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত। তাহলে এই যে দুটো এরকম প্লেট রয়েছে, সমান্তরাল প্লেট রয়েছে, ধরে নাও এটা হচ্ছে এ প্লেট আর এটা হচ্ছে বি প্লেট। এবার বলা হচ্ছে একটাকে কি হচ্ছে 1800 ভোল্ট বিভবে দেওয়া হলো, আর অপরটাকে কি করা হলো, আর্থিং করে দেওয়া হলো। আর্থিং করে দেওয়া মানে এই প্লেটের বিভব কত হয়ে গেল, 0। এবার বলছে এদের মধ্যবর্তী কোন বিন্দুতে এদের মধ্যে সেপারেশনটা, ডিসটেন্সটা বলে দিয়েছে 2 সেমি, 2 সেমি। এবার মধ্যবর্তী কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য, প্লেট দুটির মধ্যবর্তী স্থানে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করো। এই যে আমি বলছিলাম যে তড়িৎ প্রাবল্য ই সমান বিভব প্রভেদ 1800 ভোল্ট মাইনাস 0, তার মানে 1800 হবে বাই তাদের মধ্যে সেপারেশন, দূরত্ব। এবার দেখো সেটা আছে কি, এই যে 1800 ভোল্ট, এটাকে যদি সিজিএস ইউনিটে কনভার্ট করে নিই তাহলে 1800, এইবার একে যদি ইএসইউ এ করতে হয় তাহলে 1 ভোল্ট সমান, জানবে তোমরা রিলেশন আছে, 1 ভোল্ট সমান হচ্ছে 1/300 ইএসইউ বিভব বাই সেপারেশনটা হচ্ছে 2 সেমি। এবারে দেখো এখান থেকে দুটো শূন্য বাদ দিয়ে দাও তো, এখানে কত হচ্ছে 6, ও দুটো শূন্য বাদ হয়ে যাচ্ছে, দুটো শূন্য 3 6 18, তার মানে 6 বাই কত থাকছে 2। এবার এটা কি সেমিতে ছিল তাই তো, এবার এটা কি হয়ে গেল 3। এবার প্রাবল্যের যদি সিজিএস একক কি, ডাইন পা সেন্টিমিটার।
না প্রাবল্য এফ বাই কিউ, তাই তো, ডাইন পা ইএসইউ স্ট্যাক কুলম্ব, দেখো তো কত আছে, যে 3 ডাইন পার স্ট্যাক কুলম্ব। তাহলে এইভাবে হয়ে গেল। এইবার তাহলে এই যে তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বলরেখার উপরে এরকম অঙ্ক করতে থাকবে, অনেকগুলো অঙ্ক কনসেপ্ট নিবে, যত অঙ্ক করবে তত তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। এবার তৃতীয় যে টপিকটা রয়েছে তার উপরে কিছু অঙ্ক করব আমরা, অর্থাৎ তড়িৎ দ্বিমেরু ইলেকট্রিক ডাইপোল, তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল, ইলেকট্রিক ডাইপোলের উপরে কিছু অঙ্ক করবো আমরা। এবার দেখো এখানে দেখো যে আমরা সব ফর্মুলা তড়িৎ দ্বিমেরু ভ্রামক জেনেছিলাম, কিউ সমান না পি সমান 2q l, আবার অক্ষের উপর অবস্থিত দেখেছিলাম 1/4 পাই এসআই ইউনিটে 1/4 পাই এপসাইলন নট 2p/r3, লম্ব সমদ্বিখণ্ডকে দেখেছিলাম p/r3 1/4 পাই এপসাইলন নট p/r3, যে কোনো বিন্দুতে দেখেছিলাম 1/4 পাই এপসাইলন নট p ইনটু √r3 cos স্কয়ার থিটা প্লাস 1। এই ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে। টর্কের রাশিমালা দেখেছিলাম p sin থিটা এবং ক্রস প্রোডাক্টে p ক্রস e। এখানে আমি যে অঙ্কটা করাবো তোমাদের সেটা দেখো তো 18 দাগের প্রবলেমটা, 18 দাগের প্রবলেম। এখানে 18 দাগের প্রবলেমটা দেখো, ইম্পর্টেন্ট প্রবলেম। বলা হচ্ছে যে এত দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট 10⁻⁻7 ইন্টু 5i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 2k ক্যাপ দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা আছে। তড়িৎ ক্ষেত্রটির প্রাবল্য E সমান 10⁻7 ইন্টু i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ ভোল্ট পার মিটার হলে দ্বিমেরুটির উপর ক্রিয়াশীল টর্কের মান নির্ণয় করো। তাহলে এখানে কি কি দেওয়া আছে 18 নম্বরে, যে এখানে তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য ই দিয়ে লিখেছি, এই তড়িৎ প্রাবল্য ভেক্টরটা আমাদের দেওয়া আছে, আর দ্বিমেরু ভ্রামকও দেওয়া আছে। তাহলে প্রথমে তড়িৎ প্রাবল্য লিখলাম, তাহলে আমি প্রথমে যেটা লেখা আছে যে দ্বিমেরু ভ্রামকই লিখি, দ্বিমেরু ভ্রামক, ভ্রামক p দিয়ে আমরা ডিনোট করেছিলাম, সেটা বলা হচ্ছে 10⁻⁻7 ইনটু কত 5i ক্যাপ প্লাস j ক্যাপ, 5i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। ইউনিটটা কি দেওয়া আছে, দ্বিমেরু ভ্রামকের এসআই ইউনিট দেওয়া আছে, হয়তো ইউনিট এত দ্বিমেরু, এখানে এসআই লিখেছে প্রাবল্যে, তখন এটাও দ্বিমেরু, তাহলে এটা কি কুলম্ব ইনটু মিটার। এবার তড়িৎ প্রাবল্য, প্রাবল্য ই দিয়ে ডিনোট করেছিলাম, এটা 10⁻7 ইনটু কত ক্যাপ আকারে দেওয়া আছে 3D তে, 3 ডাইমেনশনালে দেওয়া আছে, i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ, i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। ইউনিটটা ভোল্ট পার মিটারে দেওয়া আছে, ভোল্ট ইনটু মিটার ইনভার্স dV/dx থেকে এসেছে। দ্বিমেরুটির উপর ক্রিয়াশীল টর্ক, তাহলে আমাদের এখন ক্রিয়াশীল টর্ক টাও বের করতে বলেছে। তাহলে টাও আমরা p sin থিটা জানি, তাহলে এটাকে ক্রস প্রোডাক্টে লিখলে কি হবে, p ক্রস e, p ক্রস e। তাহলে এটা করার সময় আমরা সহজ একটা ফর্ম ম্যাট্রিক্স ফর্মে লিখতে শিখেছিলাম, ডিটারমিনেন্ট আকারে, ডিটারমিনেন্ট আকারে, যে i ক্যাপ প্লাস i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। এবার p ক্রস e, p এর কম্পোনেন্ট গুলো দেখো, আমি যদি করি এই দুটোর তো ক্যান্সেল হয়ে যাবে, তাই তো, যেহেতু স্কেলার কোয়ান্টিটি ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে থাকছে i ক্যাপের সহগ কত, p এ 5 1 মাইনাস 2, এখানে কত 1 1 1। এবার ডিটারমিনেন্টটা আমরা করব, 11 এ করেছে তোমরা সকলেই, ভুলে গেলে একটু দেখো, যেটা আর এটা বাদ, যখন i ক্যাপ লিখবো তখন এটা লিখবো, তাহলে 1 মাইনাস এটা কি হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে 2 মাইনাস j ক্যাপ। আমি সবসময় এইভাবে গুণগুলো করছি, তাই তো। তো এটা যদি করি তার মানে এটা বাদ, তার মানে এটা কি হবে
5 মাইনাস প্লাস হয়ে যাবে 2 প্লাস কে ক্যাপ, এটা কত হবে, এটা আর এটা বাদ, তার মানে এটা হবে 5 মাইনাস ক্যাপ, তাহলে এটা হয়ে গেল 3i ক্যাপ মাইনাস 7j ক্যাপ প্লাস 4k ক্যাপ, তাহলে টাও পেলাম। এবার এর ম্যাগনিটিউডটা চেয়েছে, হ্যাঁ ক্রিয়াশীল টর্ক, তাহলে ক্রিয়াশীল টর্ক টাও এর ম্যাগনিটিউড সমান আমরা জানি 3x² + y² + z² মানে 3 এর উপরে স্কয়ার প্লাস -7 এর উপরে স্কয়ার প্লাস 4 এর উপরে স্কয়ার। এবার হয়তো করবে এগুলো তোমরা ক্যালকুলেশন 9 প্লাস 7 7 49 প্লাস 4 4 16 হয়তো করবে, কত এসে তোমাদের বইয়ে দেখবে এটা যে 8.6 এরকম। এবার ইউনিটটা কি হবে, টর্ক। টর্ক মানে কি, যে বল ইনটু সরণ, অর্থাৎ বলের জন্য নিউটন, সরণের জন্য মিটার, নিউটন ইনটু মিটার এরকম। তাহলে এই যে দেখো তুমি 11 মনে রেখেছো কিনা, যার জন্য এরকম ধরনের প্রবলেম তোমার সেট করতে পারে। তড়িৎ দ্বিমেরুর হলো। এবার পরাবিদ্যুতের একটা টপিকস রয়েছে, তার উপরে কিছু অঙ্ক। তো এইরকম করে পরাবিদ্যুৎ দেখেছিলাম যে তার সঙ্গে কি ব্যস্ত সম্পর্কে আমাদের ফোর্সটা চেঞ্জ হয়। পরাবিদ্যুৎ কিছু না, যে দুটো বল ফ্রি স্পেসে তো একটা কাজ হচ্ছে, এবার কোনো একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যদি ঢুকে দেওয়া হয় তাহলে তখন বল কত কাজ করবে, এরকম কতগুলো অঙ্ক আছে, এগুলো তোমরা করতে থাকবে। পরাবিদ্যুতের ফার্স্ট অঙ্কটাই দেখো যে 19 নম্বরে, যে বায়ু মাধ্যমে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল যদি F হয়, এই আধান দুটিকে সমদূরত্বে কাঁচ মাধ্যমে রাখলে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে। কাঁচের পরাবিদ্যুতিক ধ্রুবক দিয়ে দিয়েছে 8। তাহলে এখন বায়ু মাধ্যমে রাখার জন্য ক্রিয়াশীল বল এই যেটা দেওয়া আছে, যে আমরা জানি তো 1/4 পাই এপসাইলন নট ফ্রি স্পেসে q1 q2 বাই r², এই ফোর্সটার মান বলে দিয়েছি F। এখন যদি একটা মিডিয়ামে রেখে দেওয়া হয়, তখন কোন মিডিয়ামে যখন লিখেছি কাঁচ মিডিয়ামে, তাহলে আমরা জানি 1/4 পাই এপসাইলন q1 q2 বাই r², সেপারেশনটা ঠিক আছে ওদের মধ্যে। এবার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে দেখেছিলাম, কোন মাধ্যমে তড়িৎভেদ্যতা এবং ফ্রি স্পেসের তড়িৎভেদ্যতা অনুপাতকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে এখান থেকে এপসাইলন যদি বের করি তাহলে কি হবে, k এপসাইলন নট। তার মানে দেখো তো যে 1/4 পাই এপসাইলনের জায়গায় কি লিখতে পারবো, k এপসাইলন নট q1 q2 বাই r²। এবারে দেখো এই যে দেখো তো 1/k লিখে দিলাম, এখানে পড়ে থাকছে 1/4 পাই এপসাইলন নট q1 q2 বাই r²। এটুকু দেখো তো কত দেওয়া আছে বইয়ে, না প্রশ্নে দেওয়া আছে, এটুকু হচ্ছে f, আর k কাঁচের পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া আছে, তার মানে ফোর্সটা কত হয়ে যাবে f/8। তাহলে এটা পরাবিদ্যুৎ একটা প্রবলেম সংক্রান্ত হয়ে গেল। এবার যেটা খুবই পরীক্ষায় দিয়েছে সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স ও গাউসের উপপাদ্য। এটা আমি তোমাদের পার্ট 8 নম্বর যে ক্লাসটা করেছিলাম ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডে, সেই 8 নম্বর ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে তড়িৎ ফ্লাক্স E ডট dx xy তলে হলে কোন বরাবর ভেক্টর নেব, yz তল হলে কি হবে, z iz তল কিংবা xy yz কিংবা zx তল হলে কি হবে, ওই ফ্লাক্স বের করার কিছু অঙ্ক রয়েছে। এগুলো তোমরা উদাহরণেও কতগুলো দেখিয়েছি, এটাও হয়ে গেল। তার মানে প্রবলেম সেটের অঙ্কগুলো প্রায় অনেকগুলো তোমরা করবেই নিশ্চিত। 12 গুলো যেগুলো অনেকগুলো আছে করার চেষ্টা করবে, যেমন তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বলরেখার গাউসের উপপাদ্য দিয়ে যে অঙ্কগুলো রয়েছে প্রবলেম সেট 2 এ সবগুলোই পারবে তোমরা। যেটা আমার পার্ট 8 একটা ক্লাস ছিল, তার লাস্ট ফিনিশিং পয়েন্টে যে কথাগুলো বলেছিলাম প্রায় 8-10 মিনিট, ওর উপরে কনসেপ্ট রেখে সবগুলো অঙ্ক পারবে। তাহলে এই হলো আমাদের প্রবলেম সেটের অঙ্ক করা। এবারে আমরা আজকের আলোচ্য বিষয়ই হলো আমাদের নিট সংক্রান্ত প্রবলেম, অর্থাৎ আমাদের নিটের এক্সাম কি ধরনের প্রবলেমগুলো দেয়, আমাদের বেসিক কনসেপ্ট যদি না থাকে তাহলে কি আমাদের, যেমন আমি
যে কোনো সালে ধরে না 2019-এরই কোশ্চিন সলভ করবো, কিংবা 2018-র করবো, কয়েকটা সালের আমি কোশ্চিন দেখবো, তাই তো? এই যে দেখো, এবার এই যে ইলেকট্রোস্ট্যাটিক্স যে টোটাল যে চারটা আমাদের চ্যাপ্টার রয়েছে, স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, ধারক ও ধারকত্ব, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। হয়তো তোমাদের বোর্ডের সিলেবাসে 8 নম্বর রয়েছে, জয়েন্টে হয়তো এটা থেকে 12 নম্বর আছে। 4টা কোশ্চিন, 3টে থেকে 4টা কোশ্চিন পাবে, 3টে পাবেই কোশ্চিন। আজকে দেখো তার মধ্যে যে চ্যাপ্টারটা এখন আমাদের চলছে, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র, এর উপরে বেশি ম্যাক্সিমাম প্রবলেমগুলো করে, এই টপিকসের উপরে, এই চ্যাপ্টারটার উপরে। দেখো যে এরকম কিরকম কোশ্চিন করেছে, যেমন এই যে বোর্ডে দেখো কোশ্চিনটা বলা হচ্ছে প্লাস কিউ এবং মাইনাস কিউ আধান বিশিষ্ট দুটি বিন্দু আধান এ এবং বি পরস্পর থেকে একটি নির্দিষ্ট দূরত্বে আছে এবং তাদের মধ্যে ক্রিয়াশীল বল হচ্ছে এফ। যদি এ এর আধানের 25% বি কে দেওয়া হয়, হস্তান্তর করা মানে দেওয়া হয়, তাহলে আধান দুটির মধ্যে বল হবে 16F/9 না 4F/3 না F না 9F/16। নিটের কোশ্চেন মনে রাখবে, সেখানে ক্যালকুলেটরের কোনো প্রয়োজন নেই, কনসেপ্ট তোমার ঠিক যদি থাকে তুমি উত্তর দিতে পারবে, ওখানে কোনো ক্যালকুলেশন করতে হবে না, শুধু কনসেপ্টের উপরে কিভাবে দিয়েছে দেখো। দেখো এখন যদি কোনো একটা ধরে নাও, এখানে কোনো একটা এ বিন্দুতে আধান রয়েছে, এটা ধরে নাও প্লাস কিউ, এখানে বি অপর একটা বিন্দুতে আধান রয়েছে, এটা হচ্ছে মাইনাস কিউ। এখন এদের মধ্যে একটা বল কাজ করছে, একটা ডিসটেন্সে রয়েছে, ধরে নাও আমি ডি কিংবা আর বলে দিলাম, আর ডিসটেন্সে রয়েছে, একটা বল কাজ করছে এফ। এখন ক্রিয়াশীল বল এফ সমান কি আমরা জানি, কুলম্বীয় ফোর্স ফ্রি স্পেসে থাকলে 1/4πε0 q1 q2, শুধু ম্যাগনিটিউড নিব বাই আর স্কয়ার। এখন এই ফোর্সটা তাদের মধ্যে কাজ করছে ধরে নাও। এবার বলছি এ এর আধানকে 25% যদি বি কে দেওয়া হয়, তাহলে এ এর আধান, নিটের গুলো তোমাকে লেখার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি বোঝানোর জন্য, এর আধান 25% বি কে দেওয়া হলে, বি কে দেওয়া হলে বি এর আধান হবে, এর আধান হবে, খুব কনসেপচুয়াল জায়গাটা। বি এর আধান কত ছিল, মাইনাস কিউ, দিলেও কত 25%, মানে q/4, 25% মানে কি 4/1 তাহলে এখন আধানটা কত হয়ে গেল, যে 3q/4। তাহলে এখন যে ফোর্সটা কাজ করবে সেটাকে f ড্যাশ লিখে দিলাম। আবার আমাদের ফ্রি স্পেসে থাকলে 1/4πε0 q1 q2/r²। q বলতে, এবারে দেখো q বলতে দেখো, এ যদি 25% আধান দিয়ে দেয়, তাহলে এর আধান কত থাকবে, একটু লিখি এটা, যে এর আধান থাকবে, এখন এর আধান তার মানে ও 25% দিয়ে দিয়েছে, তার মানে কিউ ছিল 25% দেওয়া মানে কি 75/100, একবারই করে দিলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে 3×25 মানে 3q/4। তাহলে এখন যে ফোর্স কাজ করবে এফ ড্যাশ, তাহলে 1/4πε0 q1 q2, তাহলে এ এর আধান কত 3q/4 ইনটু বি এর আধান কত, এটা কিন্তু মাইনাস হবে। এবার বি এর আধান কি হচ্ছে, ম্যাগনিটিউড শুধু নিব -3q/4 বাই r²। দেখো তো এটাকে যদি একটু সাজিয়ে লিখি, দেখো তো কি আসছে, যে এখানে দেখো 3 3 9 আর নিচে চলে আসে 16 ইনটু কত থাকছে দেখো 1/4πε0 q q q ইনটু q বাই r²। সেপারেশনটা সেম রয়েছে। এবারে দেখো এটা আমাদের ভ্যালু বের করে নিয়েছি, কত এটা f, তার মানে কি হয়ে যাবে 9/16 f। কোন অপশনটা হবে রাইট, দেখো 9f/16, তার মানে যে ডি দাগে রাইট। বুঝা গেল? তাহলে এরকম এখন এই কোশ্চেনটাকে অসংখ্য 25% বললো, কখনো 20%, কখনো হয়তো বি এর আধান এ কে দেওয়া হলো,
যে কোনোভাবে তোমাকে চেঞ্জ করতে পারে, কিংবা কোনো তাদের মধ্যে কোনো একটা ডাইলেকট্রিক্স ঢুকিয়ে দেওয়া হলো, তার ফলে বলের কি পরিবর্তন হবে, এই রিলেটেড দুটি বিন্দুর আধানের মধ্যে ক্রিয়াশীল বলের উপরে অঙ্ক করতেই পারে। তাহলে একটা কনসেপ্ট থেকে তোমাকে অন্যান্য কনসেপ্টগুলো কোশ্চিন নাড়তে হবে। কোশ্চিন যত তুমি দেখবে তত তোমার প্রবলেমও পড়বে এবং তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, যেহেতু তুমি ওটা সলভ করার চেষ্টা করবে। তাহলে এই হয়ে গেল। এরপরে দেখো সেকেন্ড কোশ্চিন। সেকেন্ড কোশ্চিনটা দেখো যে লেখা আছে যে আর ব্যাসার্ধের ফাঁপা ধাতব গোলককে সুষমভাবে আহিত করা হয়েছে, কেন্দ্র থেকে আর দূরত্বে গোলকের দরুন তড়িৎ ক্ষেত্র। অপশন দেওয়া না, 4টা অপশন দেওয়া আছে। এবার অনেকে কি করবে, অপশন এত বড় বড় অপশন পড়েই হয়তো ভয় পেয়ে হয়তো কোশ্চিনটা ছেড়ে দেবে, কিন্তু না, এখানে ক্যালকুলেশন করতে হবে না, কিন্তু তোমার কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা সেটা তোমার একটা কোশ্চিনের মধ্যে দিয়ে জেনে নিতে চেয়েছে। তো দেখো এই কোশ্চিনটা সলভ করার জন্য আমাদের কি করতে হবে। তাহলে আমাদের যাই কোশ্চিন করুক না কেন, আমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তবে আমি দিতে পারবো। কি, আমরা যখন গাউসের উপপাদ্যের অ্যাপ্লিকেশন করিয়েছিলাম, যে ফাঁপা গোলকের আউটার সারফেসে অর্থাৎ সারফেসের বাইরে বের করেছিলাম, সারফেসে বের করেছিলাম, ভেতরে বের করেছিলাম ফাঁপা গোলকের জন্য। এমনকি আমরা নিরেট গোলকের জন্য বের করতে শিখিয়েছিলাম। এমনকি যদি চার্জটা ইউনিফর্ম না হয়, আর এর ফাংশন হয়, তবুও আমি একটা কনসেপ্ট দিয়েছিলাম। এতগুলো আলোচনার পরে এখন যে কোশ্চিনটা দিয়েছে, এটা আমার কনসেপ্টের বাইরে আছে কিনা দেখো, বাইরে আছে নাকি দেখো। আর কি যে আমি বলেছিলাম ফাঁপা গোলকের ক্ষেত্রে বের করেছিলাম এরকম যে ইনসাইডে আমরা কনসেপ্ট নিয়েছিলাম, যে কোশ্চেন লিখেছিলাম, এখানে একটু জায়গা নিচ্ছি তোমাদের। প্রথমে ইনসাইডে দেখেছিলাম ইলেকট্রিক ফিল্ড কি বলতো, জিরো হয়েছিল। কেন জিরো হয়েছিল? যেহেতু পরিবাহীর অভ্যন্তরে কোনো বলরেখা থাকতে পারে না, আধান থাকে না, আধান পরিবাহীর সারফেসে থাকে। তাহলে আর একটা কি, যদি রেডিয়াসটা আর হয়, সারফেসে বের করেছিলাম যে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আই স্কয়ার, এটা সারফেসে বের করেছিলাম। এবার বাইরের পয়েন্টে বের করেছিলাম 3 নম্বরে যে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই স্মল আর দা স্কয়ার দিয়ে আমরা এরকম একটা গ্রাফ করেছিলাম, তোমাদের মনে পড়ে কিনা, যে এই বরাবর এক্স কিংবা আর প্লট করেছিলাম, এই বরাবর ইলেকট্রিক ফিল্ড ই প্লট করেছিলাম, দিয়ে দেখেছিলাম যে তড়িৎ প্রাবল্য এতটুকু যদি, এটা যদি আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর হয়, গোলকের রেডিয়াস হয়, অভ্যন্তরে কোনো প্রাবল্য থাকে না, সারফেসে কি হয় সর্বোচ্চ, তারপরে সারফেস থেকে যত দূরে যায় এই আকারে যে ই কি হয় 1/r² আকারে কমতে থাকে। এই আমাদের কনসেপ্ট ছিল। এবারে দেখি আমাদের উত্তরগুলো মিলান। বলছে শূন্য যখন আর বৃদ্ধি পায় আর লেস দেন আর এর জন্য, এতটুকু রাইট কিন্তু, এবং বৃদ্ধি পায় যখন আর বৃদ্ধি পায় আর গ্রেটার দেন ক্যাপিটাল আর এর জন্য। এখানে দেখো যে আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, অর্থাৎ এরকম দেখেছিলাম যে সারফেস, এটা একটা ইনসাইডে দেখেছিলাম, এটা সারফেসে দেখেছিলাম, আর একটা আউটসাইডে দেখেছিলাম। তাহলে এটা তো দেখতে পাচ্ছি যে আর আকারে কমতে থাকছে, তার মানে নিশ্চিত বুঝতে পারছো এখানে বৃদ্ধি পাওয়ার কথা বলছে না, বৃদ্ধি পায় না, বৃদ্ধি পায় বলছে আর, যে এই অপশনটাই বলেছে যে বৃদ্ধি পায় যখন আর বৃদ্ধি পায় আর স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, তার মানে বাইরের পয়েন্টে কি বৃদ্ধি পায় না আস্তে আস্তে কমে, তার মানে এই অপশনটা আমাদের হলো না। নেক্সট অপশন দেখি, আর বাড়ার সঙ্গে কমে যখন আর লেস দেন আর, আর বাড়ার সঙ্গে কমে, কমা বাড়ার কোনো প্রশ্নই নেই, এর ভেতরে তো বাড়া কমার কোনো প্রশ্নই নেই, একদম শূন্য, তার মানে এই অপশনটা, এটা দেখে বুঝতে পারছি। আবার এটাও বৃদ্ধি পায় আর আর একটা দিয়েছি যে এবং বাড়ার সঙ্গে কমে, কমা বাড়ার তো কোনো প্রশ্নই নেই, ভেতরে ভেতরে তো শূন্য, হ্যাঁ, তার মানে এই অপশনটাও হচ্ছে না। সি নাম্বার দেখো, বলছে আর বাড়ার সাথে বৃদ্ধি পায় যখন আর লেস দেন, ভেতরে তো কোনো প্রাবল্যই নেই, অথচ বৃদ্ধি পাওয়ার কথা বলছি, তার মানে এই অপশনটাও হবে না। এরপরে দেখি তো, বলছে শূন্য যখন আর বৃদ্ধি পায় আর লেস দেন ক্যাপিটাল আর, তাহলে এতটুকুতে দেখছি আমরা শূন্য, যখন আর বৃদ্ধি পাচ্ছে কতদূর পর্যন্ত, ক্যাপিটাল আর পর্যন্ত, দেখছি যে তড়িৎ প্রাবল্য এদিকে উঠেনি, তার মানে কি শূন্য।
এবারে বলেছে 0 এবং কমে যখন আর বৃদ্ধি পায় স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর এর জন্য। আমরা দেখতে পেলাম যে যখন আর এর বাইরে চলে যাচ্ছি তখন তড়িৎ প্রাবল্য কি আছে, কমে যাচ্ছে। তার মানে ডি নম্বর অপশনটা রাইট হচ্ছে। বুঝা গেল? তো এইরকম দেখো কোনো ক্যালকুলেশনের প্রয়োজন আছে কি, কনসেপ্ট ঠিক থাকলে তুমি পারবে। এবার নিরেট গোলকের আমরা কনসেপ্ট দিয়েছিলাম। নিরেট গোলকের ক্ষেত্রে এই গ্রাফটা তোমাদের মনে পড়ে কিনা, এরকম দিয়েছিলাম, এইভাবে দিয়েছিলাম। নিরেট গোলকের ক্ষেত্রে যে কি হয়, সরলরেখা সরলরৈখিক ভাবে গোলকের ভেতরে কি হয়, বাড়তে থাকে, সারফেসে কি হয় ম্যাক্সিমাম, আবার সারফেস থেকে যেই বাইরে যায় ই 1/r² আকারে কমতে থাকে। তাহলে এটা নিরেট গোলকের গ্রাফ ছিল। রোকে ফাংশন করে কিছু আর ফাংশন করে দিয়ে করেছিলাম। এই জায়গাটা খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের নিটের জন্য। ওই জন্য এই যে নিরেট গোলক ফাঁপা গোলক ব্যাপারটা কি এই সংক্রান্ত আমি প্রায় কোন ক্লাসটা মনে হয় 7 নাম্বার ক্লাস, 7 না 8 নাম্বার ক্লাসটা, 7 নাম্বার ক্লাসটা ইলেকট্রিক ফিল্ডের 7 নাম্বার ক্লাসটাতে আমি এগুলো আলোচনা করেছিলাম। তাহলে এইভাবে এই কোশ্চেনটার উত্তর হয়ে গেল। এবারে থার্ড কোশ্চেন দেখো তো। থার্ড কোশ্চেনে কি লেখা আছে যে দুটি অসীম সমান্তরাল রেখা আধান লাইন চার্জ, আমরা সারফেস চার্জ, লাইন চার্জ, ভলিউম চার্জ দেখেছিলাম, যাদের রৈখিক আধান ঘনত্ব যথাক্রমে ল্যামডা কুলম্ব প্লাস ল্যামডা কুলম্ব পার মিটার এবং মাইনাস ল্যামডা কুলম্ব পার মিটার শূন্য স্থানে 2r দূরত্বে রাখা আছে। দুটি রেখা আধানের মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্রের মান কত? এই যে অপশন দেওয়া আছে, ল্যামডা বাই পাই এপসাইলন নট আর নিউটন পার কুলম্ব, না ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট আর নিউটন পার কুলম্ব, না সি নম্বরে 0, না 2 ল্যামডা বাই পাই এপসাইলন নট আর নিউটন পার কুলম্ব। কোনটা আছে আমি জানি না। এখন আমাদের যে আমি যে এই যে 7 নাম্বার ক্লাসটা আবার মনে করবে যে আমি যখন লাইন চার্জ করেছিলাম যে ইনফাইনাইট সিলিন্ডার, একটা অসীম ঋজু সুষমভাবে আহিত তারের দরুন তার বাইরের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করেছিলাম। ওই দিন পড়াতে গিয়ে অনেকগুলো কনসেপ্ট দিয়েছিলাম, যে প্লেন শীটের জন্য বের করেছিলাম, চার্জ কন্ডাক্টরের জন্য বের করেছিলাম, প্লেন শীটের জন্য হয়তো বের করেছিলাম যে সিগমা বাই এপসাইলন নট, চার্জ কন্ডাক্টরের জন্য দেখেছিলাম সিগমা বাই 2 এপসাইলন নট। বিভিন্নভাবে দুটো সমান্তরাল পাতকে বিপরীত আধানে আহিত করে ভেতরে লেফট সাইডে রাইট সাইডে বের করেছিলাম, বিপরীত আধানে আহিত করে লেফট সাইডে ইনসাইডে রাইট সাইডে বের করেছিলাম। অনেকগুলো কনসেপ্ট দিয়েছিলাম, তার মধ্য থেকে কোনো একটা কোশ্চেন তুলে দিয়েছে, দেখি আমরা সলভ করতে পারি কিনা। দেখো আমরা যে কোনো একটা দুটো তার দিয়ে দিয়েছে, এইরকম দুটো তার, এদের মধ্যবর্তী একটা ডিসটেন্স দিয়েছে 2r। এবার বলেছে যে দুটি রেখা আধানের মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্রের মান কত। তাহলে রেখার গাউসিয়ান সারফেস কল্পনা ও সব ক্যালকুলেশনের এখানে প্রয়োজন নেই, শুধু রেজাল্টটা মনে রাখতে হবে। আমরা তড়িৎ প্রাবল্য ই সমান দেখেছিলাম, মনে পড়ে 1 বাই এটাকে 4 পাই এপসাইলন নট 2 ল্যামডা বাই আর করেছিলাম, মনে পড়ে 2 ল্যামডা বাই x করেছিলাম, x ডিসটেন্সে নিয়েছিলাম বলে এটাকে 2 করার জন্য নিচে 2 দিয়ে গুণ করে লিখেছিলাম রেজাল্টটা, তাই তো নিয়েছিলাম। এবার তাহলে বিপরীত আধানে এটা প্লাস ল্যামডা আর এটা হচ্ছে মাইনাস ল্যামডা আধানে আহিত আছে। তাহলে এই পাতের দেখো, এই যে এ পাতের দরুন আর বি পাতের দরুন, এ পাতের দরুন এখানে ধরে নাও মধ্যবর্তী কোন স্থানে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। তাহলে এই প্রাবল্য E1 এর অভিমুখটা কি হবে, এই দিকে, অর্থাৎ বি পাত অভিমুখী হবে, এই বরাবর হবে, তাই তো। এবার এই পাতের দরুন বি পাতের দরুন প্রাবল্যটা এই বিন্দুতে কত হবে, যে নেগেটিভ আধান আছে তার মানে এই অভিমুখী হবে, তাই তো, এই অভিমুখী হচ্ছে, এই সাইডে হচ্ছে, তার মানে দুটো অ্যাড হবে। E1 এটা আর E2 যদি বের করি সেটাও হচ্ছে 1/4 পাই এপসাইলন নট 2 ল্যামডা বাই r। তাহলে দুটো একই মুখী মানে সিম্পল অ্যাড। তাহলে তড়িৎ প্রাবল্য E সমান কি হবে, E1 প্লাস E2। আমি বোঝানোর জন্য এত কিছু করছি না, হলে কিছুই করতে হবে না, কি কমন 1 বাই, তারপরে 2 দিয়ে খালি গুণ করলে হয়ে যাবে, যেহেতু দুটোই ম্যাগনিটিউড সমান, অর্থাৎ 2 ইনটু E1, অর্থাৎ 2 ইনটু লিখতে পারবো যে 4 পাই এপসাইলন নট 2 ল্যামডা বাই r। এবারে দেখি কি করা যায়। এটাকে এই যে এই 2 এর সঙ্গে এই 2টা 4 কে কাটছি, এটা কেটে দিচ্ছি, উপরে থাকছে ল্যামডা, নিচে থাকছে পাই এপসাইলন নট r, ইউনিটটা কি নিউটন পার কুলম্ব।
তাহলে দেখো কোন অপশনটার সঙ্গে মিলছে, ল্যামডা বাই পাই এপসাইলন নট আর, তার মানে এই যে 1 নাম্বার অপশনটা, এটাও হবে না, এটা 2 আছে, এখানে 0 আছে, এখানে 2 ল্যামডা আছে, তার মানে এ নাম্বার অপশনটা রাইট হলো। তাহলে বুঝতে পারলে যে কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই, শুধু কনসেপ্টটা থাকলে হবে। এবার এগুলো আমি কত করেছিলাম তোমাদের মনে পড়ে, সিগমা এটাকে মাইনাস সিগমা, সিগমা 1 সিগমা 2, লেফট সাইডে ইন সাইডে আউট সাইডে প্লাস আধানে দুটোকে সম আধানে আহিত করে করেছিলাম, বিপরীত আধানের তলমাত্রিক ঘনত্ব দিয়ে করেছিলাম। সেই জায়গাগুলো 7 নাম্বার পার্ট 7-এ আমি ডিটেইলসে আলোচনা করেছিলাম। তাহলে ওই কনসেপ্টগুলো যদি ঠিক থাকে তাহলে তোমার উত্তর দিতে কিন্তু প্রবলেম হবে না। এই জন্য বারবার বলছি, ফিজিক্সে আমি এক্স্যাক্ট বলতে পারবো না যে এই কোশ্চেনটা তোমাদের নিটে কিংবা এইচএস এক্সামে আসবে, এটা বলতে পারবো যে আমার কনসেপ্টের বাইরে কোশ্চেন কমই হবে, হবেই না, মানে ওরকম কদাচিৎ হলে হবে, কিন্তু কনসেপ্টের বাইরে যাবে না। ওই জন্য ঠিকঠাক কনসেপ্টটা নিতে শিখো, যাতে করে আমরা যে কোনো প্রবলেমের সম্মুখীন হতে পারি। ঠিক আছে, তাহলে আজকে এতদূর পর্যন্ত। এবার আমি বলছি, অসংখ্য কোশ্চিন রয়েছে, কোশ্চিন এরাই যত হবে তোমার মধ্যে তত তোমার কনসেপ্ট ডেভেলপ হবে। এবারে তোমাদের এইচএসের যে সালের কোশ্চিনগুলো রয়েছে, ডব্লিউবি জয়েন্ট আছে, জেই মেন আছে, এআই পিএমপি অর্থাৎ অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্টের কোশ্চিন আছে, নিটের কোশ্চিন আছে, সমস্ত কোশ্চিনগুলোকে সলভ করবে। কেন এই কোশ্চিন থেকে হয়তো 25% তোমাদের কোশ্চিন দেবে, যে বিভিন্ন সালের কোশ্চিনগুলো সলভ করার। আর ওই কনসেপ্টগুলোকে যত তুমি নিতে থাকবে তত তোমার কনসেপ্ট ডেভেলপ হবে। ওই জন্য প্রবলেমগুলো সব দেখো। আজকেই এখান থেকেই আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডটা শেষ করলাম। নেক্সট দিনে আমরা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব চ্যাপ্টার নিয়ে আলোচনা শুরু করব। ঠিক আছে, থ্যাংক ইউ।